আগামীকালকেই আসলে স্পষ্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থাকার যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষার ভিত্তি সেটা কতটা শক্ত বা মজবুত। এটি হচ্ছে প্রিয় দর্শক একটি বিষয়। কিন্তু এই বিষয়ের বাইরেও আরেকটি গুরুত্ব দেখাচ্ছে। এমনও তো হতে পারে বাংলাদেশে দিল্লির এজেন্টরা যেটি চাইছে একটি তৃতীয় শক্তির উত্থান। তৃতীয় শক্তির উত্থানের পর তৃতীয় শক্তি একটি টাইম বাংলাদেশ কন্ট্রোল করবে, অর্থাৎ শাসন করবে। তারপর তাদের মতো 111-এ মইনিউ যে টাইপের নির্বাচন করেছে সেই টাইপের নির্বাচন করে আবারও হাসিনাকে বাংলাদেশে বসাতে পারে। নূরের উপর হামলা হয়েছে, সরকার জানে না কিন্তু প্রশাসন এটা করেছে। তো বোঝা যায় যে সরকার এবং প্রশাসনের ভিতরে কতটা দূরত্ব রয়েছে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডেকেছেন কালকে। মনে হচ্ছে কালকে হয়তো বা ডক্টর ইউনূসের শেষ দিন হতে পারে, তিনি পদত্যাগ করতেও পারেন, কারণ এটা স্বাভাবিক। কারণ সেনাবাহিনীর যে উৎপাত, সেটা মনে হচ্ছে ইতিমধ্যে সেনাবাহিনী ভিতর থেকে ক্ষমতা দখল করে নিয়েছে। সেটা হয়তো বা ডক্টর ইউনূস এখনো পর্যন্ত অজানা। কারণ সেনাবাহিনীর যেই সরকারের অনুমতি ছাড়া, সরকারের এই সমস্ত কোনো নির্দেশ ছাড়া এভাবে একটা দলের প্রধানের উপর হামলা করাটা কোনো স্বাভাবিক বিষয় নয়। দর্শক, আমরা দেখবো দুটি আলোচনা, এরপর সেনাবাহিনীকে আসলে ক্ষমতা দখল করবে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করবো। 7:28 বাজে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাত পোহালেই ডক্টর ইউনূসের ভাগ্য নির্ধারণ, চিফ জাস্টিসের হাতেই সব। আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। এই যে সংকট কাল পার করছে বাংলাদেশ, এই সংকটের মূল কারণ হচ্ছে 5ই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের পর আমাদের এই সরকারটি কি ধরনের সরকার হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা। ওই সময়ে যদি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যেত বা বিপ্লবী সরকার গঠন করা যেত, তাহলে আজকে এই সরকারের যে ভয়াবহ দুর্বলতা প্রকাশিত হচ্ছে অথবা জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না, এই বিষয়গুলো হতো না। কিন্তু আসলে গোড়ায় গলদ হয়েছে। শুরুতে এই ভুল যদি না হতো, তাহলে বাংলাদেশকে যে স্বপ্নের পথে নিয়ে যাবার প্রত্যাশা ছিল শহীদদের, আহতদের এবং জুলাইয়ে যারা লড়াই করেছে তাদের, এটি এখন ব্যর্থতায় পর্যবসিত হতো না। একটা দোলাচলতা যখন চলছিল নির্বাচনকে ঘিরে, যে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষিত হলেও দুটো পক্ষ তৈরি হয়েছে, একটি পিয়ারের পক্ষে আর একটি পিয়ার ছাড়াই নির্বাচনে যাবার পক্ষে। এই দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় একটা অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তার মধ্যে এখন নতুন করে যে আগুন জ্বলে উঠেছে সেটা হচ্ছে প্রশাসনের ফ্যাসিবাদী ভূমিকা। আপনারা নিশ্চয়ই গতকালকে নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনাটি দেখেছেন, সেটা যে কতটা ন্যাক্কারজনক এবং পূর্ব পরিকল্পিত, এমনই কিন্তু মন্তব্য করছেন নেটিজেনরা, বাংলাদেশের মানুষ, বিভিন্ন পক্ষের ব্যক্তিবর্গ এবং অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা। তাহলে এই রকম একটি ঘটনার পরে 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক হয়নি। বৈঠক করা হবে বলে আমরা জেনেছি। রাত পোহালেই যে ভোর হবে, সেই ভোর যে সকাল নিয়ে আসবে, যে দিন হবে, সেই দিনে এই বৈঠক হবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে রাত পোহালে আগামীকাল এই বৈঠকটি করবেন বলে বিশ্বস্ত সূত্রগুলোই আসলে নিশ্চিত করছে। হঠাৎ করে এই বৈঠক কেন, প্রিয় দর্শক? কারণ বৈঠকের আগে গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তড়িৎ গতিতে। দেখুন, 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো এই বিচারে আসলে কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। বিচার মানে গতকালকের এই ঘটনা শুধু ঘটনা নয়। প্রথমত, ভিপি নুরুল হক নূরের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, যে ভিডিও ফুটেজ সবখানে ছড়িয়ে গেছে, তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে এই হামলাটি হয়েছে। এখন এই হামলা কেন হয়েছে? যখন ভিপি নূর মাইটিভির পক্ষে দাঁড়িয়েছে, অথবা ফজলুর রহমানের পক্ষে কথা বলছে, অথবা তার বিষয়ে এমন এমন বক্তব্য হাজির হয়েছে যেগুলো জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত, জন আকাঙ্ক্ষার সঙ্গে আবার সাংঘর্ষিক, এই সুযোগটাই আসলে বেছে নেওয়া হয়েছে। যারা পরিকল্পনা করেছে তারা মনে করেছে যে এই মুহূর্তে নূরের বক্তব্যগুলোর কারণে তার ইমেজ আসলে ততটা সঠিক অবস্থায় নেই। সুতরাং এই ইমেজ সংকটের মধ্যে তার উপর যদি হামলা করা হয়,
তাহলে অপরাপর রাজনৈতিক দলগুলো কোনো প্রতিবাদ করবে না সম্ভবত। কিন্তু পরিকল্পনাকারীরা যে ভুল জায়গায় হাত দিয়েছে সেটা আমরা গতকালকেই দেখতে পেয়েছি। সব রাজনৈতিক দলগুলো ভিপি নুরুল হক নূরের পক্ষে দাঁড়িয়েছে। ভিপি শব্দটি বলছি মানে পরিচিতি তার ভিপি হিসেবে, সেই জন্য তিনি আসলে ডাকসুর সাবেক ভিপি। যাই হোক প্রিয় দর্শক, এখন আগামীকাল যে বৈঠকটি হতে যাচ্ছে সেই বৈঠকের মধ্য দিয়ে অনেকগুলো বিষয়ে প্যাটেল হবার রয়েছে। প্রথমত, তিনটি রাজনৈতিক দল, একটি হচ্ছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, আর অন্যটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি জামাত এবং জুলাই সংগঠকদের গঠিত এনসিপির মতামত এক প্ল্যাটফর্মে আসবে কি না। প্রথমত, বর্তমানে প্রশাসনে লুকিয়ে থাকা বা এখন অনেকটাই প্রকাশ্যে অবস্থান গ্রহণ করা ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে পারবে কিনা এই অন্তর্বর্তীকালীন সরকার। যদি প্রশাসন থেকে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করা না যায়, তাহলে আগামী নির্বাচনটি যে সুষ্ঠু, অবাধ, নির্বিঘ্ন হবে না এটা নিশ্চিত করেই বোঝা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভিপি নুরুল হক নূরের উপর এই হামলার পরিপ্রেক্ষিতে সরকার প্রথমত তড়িৎ গতিতে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারলো না। এখন দেখুন, নুরুল হক নূরের উপর এই হামলার 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো তো একজনও গ্রেফতার হয়নি, এখনো পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। তার মানে পুলিশের মধ্যে যে একটা ভয়াবহ অস্থিরতা চলছে সেটাও স্পষ্ট হয়ে গেছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কি কি বিষয় থাকছে আগামীকালকে? প্রথমত, রাজনৈতিক দলগুলোর অনৈক্য। রাজনৈতিক দলগুলো যদি আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করতে না পারেন যে আমরা নির্বাচন নিয়ে নিজেরাই একটা ঐক্যমত্যে পৌঁছবো, তাহলে তিনি হতাশ হবেন। দ্বিতীয়ত, প্রশাসনের ভেতর থেকে এখন পর্যন্ত, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী, পুলিশ কর্তৃপক্ষের জায়গা থেকে এখন পর্যন্ত গতকালকের ঘটনার কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। দোষীরা কিভাবে চিহ্নিত হবে সেই বিষয়ে আমরা জানি না, শুধু আমরা জেনেছি যে একটি বিচার বিভাগীয় তদন্ত হবে। কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কবে হবে, কখন হবে, কতদিনের মধ্যে এই তদন্ত শেষ হবে, এইসব বিভাগীয় তদন্ত আমরা এর আগেও দেখেছি। এর মধ্য দিয়ে প্রকৃত দোষীদের আসলে বিচারের আওতায় আনা যায়নি বা দৃশ্যমান হয়নি। তাহলে আগামীকালকেই আসলে স্পষ্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থাকার যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষার ভিত্তি সেটা কতটা শক্ত বা মজবুত। এটি হচ্ছে প্রিয় দর্শক একটি বিষয়। কিন্তু এই বিষয়ের বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যখন এইরকম অনেকগুলো অনিশ্চয়তা রয়েছে, তখন এই জাতিকে সঠিক পথে নিয়ে যাবার জন্য একজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি যদি উদ্যোগী হন তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শাহিদুজ্জামান তিনি কদিন আগে একটা কথা বলেছেন যে এই যে চুপ্পুকে অপসারণ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক, তাকে অপসারণের জন্য কোন কোন রাজনৈতিক দল অনীহা প্রদর্শন করছে, আবার কেউ কেউ সরানোর ব্যাপারে একাট্টা। এখন এই বিষয়ের সমাধান কিভাবে হতে পারে, বা বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই রাষ্ট্রের জন্য বা এই সরকারের জন্য কতটা বিপজ্জনক, এটা নিয়েও একটা শঙ্কা বা আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক। এরকম পরিপ্রেক্ষিতে আবার আমাদের সামনে এসেছে জুলাই সনদের আইনগত ভিত্তি। আসলে জুলাই সনদের আইনগত ভিত্তি যদি না দেওয়া যায়, তাহলে রাজনৈতিক সরকার এসে এই সনদটি যে বাস্তবায়ন করবে না, এটা নিয়েও একটা ভয়াবহ আশঙ্কা এবং অস্বস্তি রয়েছে সবার মধ্যে। কারণ আমরা বিগত সময়ের ইতিহাসে যদি চোখ রাখি, কি দেখব যে অনেকগুলো বিষয় আসলে আর সমাধান হয়নি, রাজনৈতিক সরকার এসে সমাধান করেনি। আমরা যদি বলি যে ৭৫ সাল পর্যন্ত, ৭২ থেকে ৭৫ এই সময়ের মধ্যে জাসদের ৩০,০০০ রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ১৯৭৯ সালের যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির ইশতেহারে এই প্রতিশ্রুতি দেয়া ছিল যে জাসদের ৩০,০০০ নেতা কর্মী হত্যার বিচার করা হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ১৯৮১ সালে শহীদ হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যে দেখুন, এই ইশতেহারটি কিন্তু অবাস্তবায়িত অবস্থায় পড়ে থাকলো। আজকে বহু বছর পেরিয়ে গেছে, ৫০ বছর পর
আমরা যদি প্রশ্ন করি ৩০,০০০ জাসদ নেতাকর্মীর বিচার কি হয়েছে? হয়নি। ওই যে রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যিনি শত্রু কালকে আপনার পরম বন্ধু হয়ে যেতে পারে। দেখুন, যে জাসদের ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই আওয়ামী লীগের সরকারেই জাসদ অংশগ্রহণ করলো এবং জাসদের পক্ষ থেকে হাসানুল হক ইনু মন্ত্রী পর্যন্ত হলেন। তাহলে যারা জীবন দিল ৩০,০০০ এই মানুষ, তাদের রক্তের তো কোনো বিচারই হলো না। আবার দেখুন ৯০-এর গণঅভ্যুত্থানের পরে ৩৫০'রও বেশি মানুষ হত্যার শিকার হয়েছিলেন সেই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের আন্দোলনে, কিন্তু কোনো ধরনের বিচার আর হয়নি। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলো যে ঐক্য তৈরি করেছিল একটা সনদের মধ্য দিয়ে, সেটাও ৫ বছর পেরোতে না পেরোতেই ভুলে গেল। একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার জামাত, সবাই মিলে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে সখ্যতা করলো আবার। তাহলে প্রিয় দর্শক, কি হলো? সুতরাং অনেকে মনে করছেন যে অন্তত জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে। এখন জুলাই সনদের যদি আইনগত ভিত্তি দিতে হয়, তাহলে একটি জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। একজন ব্যক্তি যিনি সাংবিধানিক পদে রয়েছেন, যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তিনি যদি উদ্যোগী হন, তাহলে এটি বাস্তবায়িত হতে পারে। কি সেটা? বিশেষ সাংবিধানিক আদেশ এর মধ্য দিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই জুলাই সনদের আইনগত একটি ভিত্তি দিতে পারেন। এটি ফেব্রুয়ারি নির্বাচনের আগেই হতে পারে। এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা, সংবিধান বিশেষজ্ঞরা ইতোমধ্যে মতামত দিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিধিবিধান কিন্তু এই প্রচলিত কাঠামোর মধ্যে নেই, সংবিধানে নেই। প্রধান বিচারপতি স্পেশাল রেফারেন্ডামের মাধ্যমে এটা আসলে এই সরকারটি গঠিত হয়েছে। তো সুতরাং এই প্রধান বিচারপতি যদি এই সামনের সংকটগুলো নিরসনের জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন, তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যেতে পারে। আগামীকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যে কয়েকটি সংকট সমাধানের সুযোগ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো যদি উদার্য, সহমর্মিতা এবং প্রকৃত দেশপ্রেম নিয়ে এক মঞ্চে আসতে পারে, তবেই কেবল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকার সেই বৈধতা আরো শক্ত হবে। নইলে যে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, সেটি আরো ভয়াবহ দিকে যাবে। এই ধরনের ঘটনা, মানে নূরের উপর হামলার ঘটনার মতো আরো অনেক অনেক ঘটনা তৈরি হবে। এইসব ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অন্ধকার পথে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, যারা দেখছেন তারা মিশরের বিপ্লবটি একটু স্টাডি করতে পারেন। মিশরের যে গণ অভ্যুত্থান হয়েছিল ২০১০ সালে, সেই গণ অভ্যুত্থান টিকেছিল মাত্র ১ বছর। বাংলাদেশও কি সেই পথে পা বাড়াচ্ছে? যদি পা বাড়ায়, তাহলে এর জন্য দায়ী থাকবে গণ অভ্যুত্থানের সংগঠক ছাত্র নেতৃত্ব, দায়ী থাকবে বড় দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, শেষ পর্যন্ত ১ বছর পেরিয়ে গেলে শেখ হাসিনার পালানোর ১ বছর পর সবচেয়ে বড় বিজয় পেলেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার ভক্তদের, অনুসারীদের জন্য কিছু খুশির খবর দেব। পাশাপাশি রাজনৈতিক জটিলতায় বা রাজনীতির মারপ্যাচে নেপথ্যে আসলে কি চলছে, এই বিষয়গুলো খোলাসা করে জানাবো আপনাদের। বিএনপি জামাত যে ওপারের একটি গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছে, তার কিছু প্রমাণ হাজির করব। পাশাপাশি বাংলাদেশের রাজনীতির আরো কিছু খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। দর্শক, একটা একটা করে আমি ধারাবাহিক আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথম আলোচনাটি হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিভাবে রয়ের ফাঁদে পড়েছে, সেই বিষয়টা আমি একটু খোলাসা করি। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট বা স্বৈরাচার হিসেবে নিষিদ্ধ হলো, শেখ হাসিনা এবং তার দলের সিনিয়র নেতারা একে একে দেশ ছেড়ে চলে গেল, তখন আমরা অনেকেই মনে করেছিলাম এবার আমাদের জন্য দেশটা ফাঁকা ফিল্ড, আমরা একা গোল দেব। কিন্তু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার মতো একজন ডাইনামিক, প্রজ্ঞাবান রাজনীতিবিদের সাথে খেলাটা কি এত সহজ হবে? এই হিসেবটা কোনো রাজনৈতিক দল করেনি। ৫ তারিখের পর প্রত্যেকেই মনে করেছিলেন ফাঁকা ফিল্ড, এখন শুধু গোল দিলেই হবে, গুলকিও নেই, শুধু গোল দেব। কিন্তু ক্রমান্বয়ে সবকিছু, সব আশা ভরসা স্বপ্ন ধূলিসাৎ হতে শুরু করে রাজনীতিবিদদের।
বলতে পারি রাজনীতির আকাশে কালো মেঘ জমে গেছে। ভারত প্রথমে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে, তারপর ভারতের যে এজেন্ট গুলো রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে, তারা ক্রমান্বয়ে অ্যাক্টিভ হতে শুরু করে। যদি আপনি আমাকে বলেন প্রথম দোষ দেবেন কাকে, আমি দেব বিএনপিকে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি। এই মুহূর্তে কেন, সবসময় বিএনপি। বিএনপির চেয়ে আওয়ামী লীগ উপরে কখনো ছিল না, কিন্তু ওপারের সাহায্যে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে বা সেনাবাহিনীর ক্ষমতায় এসছে, যেভাবেই হোক এসছে। কিন্তু বিএনপি বারবারই ক্ষমতা হারিয়েছে বা 15 বছর ক্ষমতার বাইরে ছিল তাদের নিজেদের ভুলে। এই মুহূর্তে আসলে কি চাইছে বা কি করছে সেটা একটু বিশ্লেষণ করা দরকার। বিষয়টা হলো, বাংলাদেশের শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আজীবনের জন্য মাইনাস করে রাখা কি আদৌ সম্ভব? এই প্রশ্ন করলে আমরা বলতে পারি হ্যাঁ, সম্ভব। কিভাবে? সকল রাজনৈতিক দল যদি ওপারের আয়নাতে নিজের মুখ না দেখে কেবলাটাকে পরিবর্তন করে তাহলে সম্ভব। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ কখনো তাদের কেবলা পরিবর্তন করতে পারবে না, কারণ এই দলগুলোর ভেতরে যারা বসে আছেন তারা কমিউনিস্ট, অর্থাৎ ভারত ঘেঁষা এই ব্যক্তিরা। বিএনপির যত রকম মহাসচিব বা স্থায়ী কমিটির নেতা রয়েছেন একটু তালিকা করুন, অধিকাংশই কমিউনিস্ট। একেবারে বিএনপির ঘর থেকে উঠে আসা খুব কম আছে। তারা একটা সময় অন্য দল করতেন, ওবায়দুর রহমান, অলি আহাদ, সাইফুর রহমান, বদরুদ্দোজা চৌধুরী হয়তো একটু ভিন্ন, তারপর মান্নান ভুইয়া, তারপর আমাদের মির্জা ফখরুল, তার আগে ছিলেন আরেকজন মারা গেছেন 111-এর টাইমে বা পরবর্তী সময়। এরা প্রত্যেকেই বাম ঘর থেকে উঠে আসে। বিএনপিকে বলা হয় জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির প্ল্যাটফর্ম, কিন্তু এই দলটিতে সবসময় ক্ষমতাবান থাকে কারা? যারা কমিউনিস্ট থেকে উঠে আসছে বা বাম ঘরনার। আবার দেখেন বিএনপিতে যারা ডানপন্থী তারা কিন্তু কোণঠাসা। এই মুহূর্তে ডানপন্থী নেতারা বিএনপিতে সিনে নেই, এক সালাউদ্দিন আহমেদ ছাড়া। সালাউদ্দিন আহমেদ কিন্তু বাম থেকে উঠে আসেননি, তিনি বিএনপির প্রোডাক্ট, ছাত্রদল থেকে আজকে বিএনপি করছে। বাকি সবাই কিন্তু খেয়াল করবেন কমিউনিস্ট থেকে উঠে আসা। আবার আওয়ামী লীগের মধ্যে কমিউনিস্ট মানে হলো ভারত এবং আওয়ামী লীগ, এটাকে আর ভিন্নভাবে ভাগ করা যাবে না। কি দাঁড়ালো? সংক্ষেপে বলি, ভারত বিএনপিকে একটি অপশন দিয়েছে। এটা হলো কিছু পর্দার অন্তরালের মেসেজ। সত্য কি মিথ্যা এটা বিএনপি তার বক্তব্যে বলতে পারে। ভারত বিএনপিকে একটি অপশন দিয়েছে যে তোমরা যদি ক্ষমতায় আসতে চাও আর ভারতকে তোমাদের পাশে রাখতে চাও বা ভারতের সহযোগিতা লাগে, তাহলে তোমরা জামায়াতকে বিরোধী দল বানাতে পারবে না। তোমাদের বিরোধী দল বানাতে হবে জাতীয় পার্টি, আর জাতীয় পার্টির আড়ালে থাকবে আওয়ামী লীগ। অর্থাৎ যদি জামাতের যখন দাড়িপাল্লা কেড়ে নেওয়া হলো, জামাত কি করলো? বিগত নির্বাচনে বিএনপির ধানে শীষে নির্বাচন করেছে। জামাতের যদিও ভোট দিতে পারেনি, ভোট হয়নি, ভোট তো আগেই শেষ, খেলা শেষ, কিন্তু ভোট হলে জামাতের প্রতিটি ভোট পেত কে? ধানের শীষ, বিএনপি। তো ঠিক একইভাবে লাঙ্গল এবার নির্বাচন করবে জাতীয় পার্টি, আর পুরো আওয়ামী লীগটা জাতীয় পার্টির সাথে যোগ হবে, এবং সেভাবে প্রতিটি জায়গায় আওয়ামী লীগের মেসেজ দেওয়া হয়েছে। তো জাতীয় পার্টি পূর্বে 20টা, 25টা, 35টা আসন পেল, এবার জাতীয় পার্টি 100-র কাছাকাছি আসন পাবে, কারণ সমস্ত আসনগুলো আওয়ামী লীগের যোগ হয়ে যাবে কাদের সাথে? জাতীয় পার্টির সাথে। তাহলে প্রধান বিরোধী দল হবে আওয়ামী লীগ তথা জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ। এই সূত্রটি ভারত দিয়েছে কাকে? বিএনপিকে। বিএনপি এটা মেনে নিয়েছে। অর্থাৎ বিএনপি তার দুই যুগের বন্ধু জামায়াতকে ক্ষমতা তো দূরের কথা, তারা বিরোধী চেয়ারেও বসতে দেবে না কেবল ক্ষমতার প্রশ্নে। অর্থাৎ বিএনপি তার এই অন্যতম মিত্র, যে মিত্র তার জন্য তার প্রথম সারির 5 থেকে 6 জন নেতাকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল কেবল জোট থেকে না বেরোনোর অপরাধ। বিএনপির জোট থেকে জামাত সরে যায়নি বলে। তো সেই বিএনপি ভারতের প্রেসক্রিপশন বা ট্যাবলেট খেয়ে ফেলেছে, এবং তারা জাতীয় পার্টিকে বিরোধী দলের চেয়ারে রাখতে চায়, আর সেখানে মানে সেই জাতীয় পার্টির নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কারণ হলো ভারত বলেছে বিএনপিকে ক্ষমতায় বসতে দেবে এবং ভারত আগামীতে বিএনপিকে সাপোর্ট দেবে।
বিএনপির হিসাবটা হলো বাংলাদেশ এমন একটি স্থানে তার জিও পলিটিক্সের বলি বা ভূখণ্ডটা, একদিকে মায়ানমার, একদিকে সাগর, আর বাকি দিকে ভারত। এই বলয় থেকে বাংলাদেশ বেরোতে পারবে না। এটা যারা কমিউনিস্ট নেতারা রয়েছেন তারা এটা জনাব তারেক রহমানকে বুঝিয়েছেন যে আমরা কোনোভাবেই ভারতের পেট থেকে বেরোতে পারবো না, তাই ভারতকে ম্যানেজ করে আমাদের রাজনীতি করতে হবে। তো সেই হিসেবে আবার আমাদের উত্তরপাড়া বা কচুক্ষেত চাইছে জাতীয় পার্টিকে বিরোধী চেয়ারে রাখতে, যেহেতু ভারতের নির্দেশনা আছে। তো সেইভাবে একটি প্লট তৈরি করা হয়েছে। বিএনপি আবার এই মেসেজটি এনসিপি কে দিয়েছে এইভাবে যে আমরা তোমাকে বিরোধী দলে বসাবো, জামাতকে মাইনাস করে দিব, দুর্বল করে দিব, তোমাকে আমরা প্রধান বিরোধী দল বানাবো। এইটা শুনে এনসিপি খুশি হয়ে গেছে। খুশি হয়ে তাদেরও নেতারা দেখবেন বিভিন্ন সময় সুযোগ পেলে জামাতকে খোঁচা দেয়, যদিও ফিল্ডে জামাত তাদেরকে রক্ষা করে বাঁচায়। এনসিপির তো নেতা কর্মী নাই, ওই তাদের যে কজন নেতা কর্মীও সেই কজনই মনে করে। কিন্তু আশেপাশে যা দেখেন এগুলা সবই হলো জামাত শিবিরের লোক, মোটামুটি বলা যায়। তো যখনই দেখবেন জামাত শিবির সরে যায়, ওদেরকে আর সিনে পাওয়া যায় না, ওরা নাই। তো জামাত যেহেতু সবসময়, জামাত হলো এমন একটি দল যারা হলো ভাড়াটে রাজনৈতিক দলের মতো, তারা লোক সাপ্লাই দেয়। কখনো বিএনপি কে সাপোর্ট দিয়ে গত 20 বছর বা 18 বছর বিএনপি কে সাপ্লাই দিয়েছে, রাজপথে ফাইট করেছে, গুলি খেয়েছে, মরেছে। যেদিন বেগম জিয়ার বাড়ির সামনে ট্রাক রেখেছে কেউ বেরোয় নেই বিএনপির, সেদিনও শিবিরে 3-4 জন মারা গেছে, রামপুরা, মালিবাগ, এই পয়েন্টে। কারণ জামাত ইসলাম মনে করে মরে গেলে তারা শহীদ হয়ে যাবে, মায়ের বুক খালি করলে কিছু যায় না, তারা সরাসরি একদম বেহেশতে চলে যাবে। জামাতের টিকিট আছে বেহেশতে চলে যাওয়ার, ওদের আমির টিকিট দেয় সবাইকে বেহেশতে যাওয়ার। তো গত 18-20 বছর জামাত কি করলো, বিএনপি কে লোক সাপ্লাই দিল, এখন জামাত দিচ্ছে এনসিপি কে। তো সেই এনসিপি মনে মনে ভাবছে যদি আমরা নতুন দল হিসেবে প্রধান বিরোধী দলে বসতে পারি, এটা তো অনেক বড় পাওনা। ব্যাস এনসিপি জামাতকে খোঁচাখুচি শুরু করলো। হিসেব বলছে যে এই মুহূর্তে আসলে জাতীয় পার্টিকে পুনর্বাসনের মূল কেন্দ্রে রয়েছে দিল্লি, সেকেন্ড কেন্দ্রে রয়েছে উত্তরপাড়া কচুক্ষেত, থার্ড পয়েন্টে রয়েছে বিএনপি। তো যেহেতু আলোচনায় জামাত সবচেয়ে বেশি উপরে রয়েছে, তাই এখন এই খেলাটা এখান থেকে শুরু হয়। প্রবলেমটা হয়েছে কি, দিল্লি আসলে চাইছে কি, দিল্লি চাইছে যে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে, বিপ্লব হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, চাইলেই শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে তাকে এস্টাবলিশ করা যাবে না। তাহলে কি করতে হবে, ভিন্ন দলকে 1 বছর 2 বছর 3 বছর সময় দিতে হবে। ধরেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং এই ভারত বিএনপিকে এই পরিমাণ টাফ টাইম দেবে যে বিএনপি 1-1.5 বছরের মধ্যে আর দেশ চালাতে পারবে না। সারা দেশে এই পরিমাণ লুটপাট করবে নেতা কর্মীরা যে পুরো বাংলাদেশের মানুষ বুঝে যাবে আওয়ামী লীগের বিকল্প নেই। এবং এই সিচুয়েশনটি ভারত তৈরি করবে তাদের মিডিয়া দিয়ে, তাদের এজেন্সি দিয়ে। আর বিএনপি তো দেখতেই পাচ্ছেন 5 তারিখের পর কিভাবে ক্ষুধার্ত লোকগুলো লুটপাট দখলদারিতে শুরু করেছে। তো এটা ক্ষমতা পাওয়ার পর তো কয়েক গুণ বেড়ে যাবে। তো এত বাড়বে, 5 তারিখেই মানুষ বিএনপির প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, তো ক্ষমতায় বসার পর তো আরো ভয়াবহ দৃশ্য হবে। তো এই সুযোগটি দিল্লি কাজে লাগাবে। প্রতিদিনই দিল্লির এজেন্টরা বিভিন্ন জায়গায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নামে খুন খারাপি এমন এমন ঘটনা ঘটাবে যে মানুষ একটা বিকল্প চাইবে। তখন আবার দিল্লি জামাতকে নক দিবে যে দেখো বিএনপি কি কাজ করছে, আগামীতে তোমাকে ক্ষমতায় বসাবো, আন্দোলন শুরু করো। জামাত আবার লোক সাপ্লাই দিবে, লোক সাপ্লাই দিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে। যেহেতু বিপ্লবের পর সরকার, তরুণরাও বুঝে গেছে আর কিভাবে হাসিনাকে সরিয়েছে তারা বিএনপিকে, হাসিনার মতো ডাইনোসরকে সরাতে পারলে বিএনপিকে তো সরানো একদম মামুলি ব্যাপার। বিএনপি তো নিজেকে নিজে মেরে শেষ করে ফেলবে। বিএনপি ক্ষমতায় আসার পর বাকিদের মারা লাগবে না, বিএনপিকে মেরে ফেলবে। ক্ষমতা আসার আগে যেই পরিমাণ নিজেরা নিজেদের মারছে, ক্ষমতা আসার পর এটা কয়েক গুণ বেড়ে যাবে। তো তখন আবার র বা ওপারের প্রেসক্রিপশনে জামাত মাঠে নেমে বিএনপিকে টাফ টাইম দেবে। জামাতকে আবার ওই সময় সাপোর্ট দেবে কে, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, নীরবে। বিএনপি বেকায়দায় পড়ে যাবে, 1 বছর 1.5 বছর 2 বছরের মাথায় বিএনপি সরকার পড়ে যাবে। তখন একটা নির্বাচন হবে দেশে, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এটা হলো দিল্লির পরিকল্পনা। জামাত ক্ষমতায় আসবে না, জামাতকে ক্ষমতা আসতে দেয়া হবে না কোনোদিন। জামাত হলো একটা ভাড়াটের সংগঠন, শুধু লোক সাপ্লাই দেবে। তাদের কাজ হলো সাপ্লাই দেবে আর মরে গেলে শহীদ হয়ে
টিকিট ধরাই দিবে, তোমরা শহীদ, চলে গেছো জান্নাতে। ব্যাস, জামাতের রাজনীতি এভাবেই চলবে। পাকিস্তানও জামাত একটা আসন পায় নাই, গত সংসদ নির্বাচনে একটা আসনও পায় না। জামাত কেন পায় না যদি প্রশ্ন করেন, আমি আপনাদের কয়েকটা খোলামেলা কথা বলি। বাংলাদেশে যদি সৎ নেতৃত্ব থাকে, জামাতের আছে। জামাতের লোক তুলনামূলক অন্যদের চেয়েও মোটামুটি নীতিবান, নিষ্ঠাবান, অন্যায় থেকে আড়ালে, দুর্নীতি করে না, তাদের মন মানসিকতা ভালো, তারা বাণিজ্যে হোক ব্যবসায় হোক তারা খুব ক্লিন ইমেজের লোক। এটা নিঃসন্দেহে সত্য কথা। কিন্তু জামাত রাজনৈতিকভাবে প্রজ্ঞার অধিকারী না। জামাতের লোকেরা মনে করে যে আমাদের চেয়ে বুদ্ধিমান কেউ না। জামাত আসলে গণমানুষের দল হতে পারেনি। জামাত নিজেরাই চলে ফিরে, বিয়ে শাদী এই চলে। যেমন বিএনপি আওয়ামী লীগ গণমানুষের সাথে মিশে যায়, জামাত এটা পারে না। এবার চেষ্টা করছিলেন ডক্টর শফিক, কিন্তু পারছেন না কারণ তিনি যেভাবে এগুবেন, তার পুরো বাংলাদেশের মধ্যে যে কানেক্টিভিটি তৈরি করতে চাইছেন সেটা তিনি পারবেন না। কারণ এই আদলি জামাত তৈরি হয়েছে, আর ইসলামিক রাজনৈতিক দলকে কেউ ক্ষমতায় আনতে চাইবে না। আমাদের আশপাশের পরিস্থিতি তো তাই বলে, জামাত আসতে পারবে না। এখন বিষয়টা তৈরি হলো কি, নুরুল হক নূরকে যারা মেরেছেন তারা কিছু বার্তা দিয়েছে, দেখবেন সঠিক বিচার হবে না। ধরেন যে ব্যক্তি লাল শার্ট বা লাল টি শার্ট পরা যে ছেলেটি, যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, পুলিশের কয়েকটা সূত্র আমাকে বলেছে যে এই টি শার্ট, এটা পুলিশের টি শার্ট, এটা পুলিশের যারা লোয়ার ক্লাসের কনস্টেবল বা এএসআই এই টাইপের লোক, এই গেঞ্জিগুলো তারা পরে। এবং আজকে আমাকে ফোনে অনেকে বলছেন যে আজকে তো বন্ধের দিন, এই টি শার্ট পরে অনেকেই বেরিয়েছে। অর্থাৎ পুলিশের এটি কনফার্ম, শতভাগ কনফার্ম এটা পুলিশের টি শার্ট যে পরছে। এবং সারাদিন আমি অনেকগুলো ভিডিও যাচাই বাছাই করেছি দীর্ঘ সময় বসে। এই ছেলেটি একটি পয়েন্টে নুরুল হক নূর বা তার সমর্থকদের যখন পেটাচ্ছিল, তখন বলছিল, আরেকটা লোককে পেটাচ্ছিল মোটা সোটা করে, সবুজ গেঞ্জি পড়া, বলছিল স্যার ওকে থানায় নিয়ে যাই, স্যার ওকে থানায় নিয়ে যাই। ভিডিওটা আপনার অডিও শুনবেন। তার মানে সে পুলিশের লোক, থানায় নিয়ে যাই কে বলে। এবং সে কিন্তু পুলিশের গোলের মধ্যেই, পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে থেকে পেটাচ্ছিল। তার পেটানোর স্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ, যেটা পুলিশের ট্রেনিং থেকে আমরা বুঝি, আমরা তো লম্বা সময় সাংবাদিকতা করি, এই জিনিসগুলো আমাদের মোটামুটি মুখস্থ, পুলিশের মতো আমরা ওই জিনিসগুলো বুঝি। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মারের স্টাইল, তার হাতের লাঠিটা যেগুলো পুলিশ ইউজ করে, সবকিছুই পুলিশের। তো পুলিশের কয়েকজন কর্তার সাথে, মানে সিনিয়র অফিসারদের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি তার সবকিছুই পুলিশের মতো লাগে। তারা পরিচয় আমাকে কনফার্ম করেননি, ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত করেনি। কিছু সূত্র আমাকে বলেছে যে তার নাম মিজানুর রহমান, আর তার পুলিশের বিপি নাম্বার হলো 9717197234। তার নাম মিজানুর রহমান এবং তিনি পল্টন থানার ওসির সঙ্গে ছিলেন, কনস্টেবল বা থানার ওসির তিনি গাড়ি চালান। নাসির উদ্দিন যিনি আছেন, নাসিরুল আমিন ওসি, তার গাড়ির ড্রাইভার হিসেবে আছেন। আমি বলে দিয়েছি সত্য কি মিথ্যা এখন পুলিশ ভাইরা যাচাই বাছাই করেন। পল্টন থানার যিনি ওসি আছেন নাসিরুল আমিন, তার ড্রাইভার মিজানুর রহমানের প্রকৃত প্রোফাইল আমাদেরকে দিতে পারেন, আমরা দেখতে পারি। এবং বলা হচ্ছে যে তিনি এই মুহূর্তে আত্মগোপনে আছেন। আমি শতভাগ যে তিনি পুলিশের লোক। তার অনেকগুলো ভিডিও, আপনারা হয়তো একটা দুইটা দেখছেন, আমি তার অনেক ফরম্যাটের, অনেক অ্যাঙ্গেলের ভিডিওগুলো আজকে যাচাই বাছাই করেছি। তিনি পুলিশেরই লোক আমার কাছে মনে হয়েছে। যদি আমার ভুল হয় অবশ্যই পুলিশ এটাকে প্রমাণ করে জানাবেন, আমরা তার বিপি নাম্বার সহ জানিয়ে দিলাম। এখন বিষয়টা আসলে কি হচ্ছে, বিএনপি এবং জামাত এবং এনসিপি অর্থাৎ জুলাই বিপ্লবের যারা অংশীজন ছিল, তাদের মধ্যে সফলভাবে যে কাজটি করেছে, বিভাজন তৈরি করে দিয়েছে। আর যেহেতু বিএনপি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে, বিএনপি দিল্লির প্রতিটি প্রেসক্রিপশন গিলে খাচ্ছে। এমনও তো হতে পারে বাংলাদেশে দিল্লির এজেন্টরা যেটি চাইছে, একটি তৃতীয় শক্তির উত্থান। তৃতীয় শক্তির উত্থানের পর তৃতীয় শক্তি একটি টাইম বাংলাদেশ কন্ট্রোল করবে, অর্থাৎ শাসন করবে। তারপর তাদের মতো 111-এ মইনিউ যে টাইপের নির্বাচন করেছে সেই টাইপের নির্বাচন করে আবারও হাসিনাকে বাংলাদেশে বসাতে পারে। এটা কি অসম্ভব? অবশ্যই না। তাহলে তো এই মুহূর্তে বিএনপি, জামাত, এনসিপি নিজেরা নিজেদের মাংস যেভাবে কামড়ে খাচ্ছে, তাতে করে আমার কাছে আশঙ্কাটা হচ্ছে শেখ হাসিনা বা দিল্লি যা চাচ্ছে দেশে তাই হচ্ছে।
নুরুর মতো একজন ছেলে যে আওয়ামী লীগের আমলে প্রতিদিনই কম বেশি মার খাইছে, এবং এই ডক্টর ইউনূসের আমলে এসে তাকে যেভাবে মারা হলো, যেটা আওয়ামী লীগও তাকে এইভাবে মারেনি, ছাত্রলীগও তাকে এইভাবে মারেনি, এই মারটাকে কেউ হালকা করে নিচ্ছে? নুরুর মাথা ফেটে মগজ আক্রান্ত হয়েছে, তার মাথায় রক্তক্ষরণ হয়েছে, তাকে বিদেশ পাঠানো হচ্ছে। প্রফেসর ইউনূস আজকে জানিয়েছেন তাকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠাবে। নাক ভেঙে গেছে, তার চোখে রক্ত জমাট হয়ে গেছে, এবং বেশ কজন ডাক্তার বলেছেন তিনি এখনো খুব বিপজ্জনক টার্মসে আছেন, বিপজ্জনক অবস্থানে নুরু আছেন, এখনো তার অবস্থার কিছু বলা যাচ্ছে না, আইসিইউতে আছেন। তাকে টার্গেট করে মাথায় আঘাত করা, এটা তো হত্যার চেষ্টা করা। আমি বিশ্বাস করি পুলিশের কিছু হবে না, সেনাবাহিনীর কিছু হবে না, কারণ 5 তারিখের পর পুলিশের কিছু হয় নাই। পুলিশ পুলিশকে বাঁচাবে, সেনাবাহিনী সেনাবাহিনীকে বাঁচাবে। বিপ্লব, হারুন, বেনজিরের মতো কিছু লোক চলে গেছে, সেখানে আমাদের বিএনপি পন্থী কিছু অফিসার বসে গেছে, গাড়ি পাচ্ছে, ফ্ল্যাট পাচ্ছে, তদবির পাচ্ছে, বড় বড় টাকা পাচ্ছে, পেয়ে যাবে। আগামীতে দল ক্ষমতায় আসলে আরো পাবে। পুলিশের চেহারা পাল্টাবে না, কারণ নুরুকে যখন তারা মারছে তারা কি একবারও চিন্তা করছে এটা বিপ্লবী সরকার? এটা এমন একটি সরকার যে সরকারে হাসিনা নেই, কিন্তু পুরো চেহারাটা কি হাসিনার মতো লেগেছে না? হাসিনা যেভাবে মারে মানুষকে, হাসিনার পুলিশ যেভাবে মেরেছে সেভাবে লেগেছে না? দৃশ্যগুলো দেখেন। এই পুলিশকে আপনারা বিশ্বাস করেন? এই পুলিশ দিয়ে নির্বাচন করবেন? এই পুলিশ আপনাদের রক্ষা করবে? কালকে বর্ডার থেকে হাসিনা দেশে প্রবেশ করলে এই পুলিশ কার পক্ষে দাঁড়াবে বলেন তো? এই সেনাবাহিনী কার পক্ষে দাঁড়াবে বলেন? আজকে বাংলাদেশে কোন পত্রিকা দেখছেন নুরুকে সেনাবাহিনী পুলিশ মেরেছে এই কথাটি বলতে? কোন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি, কেউ বলছে সেনাবাহিনী পুলিশের নাম? একমাত্র আমার দেশ বলেছে। নুরুর উপর যারা হামলা করেছে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ আক্রমণ, একমাত্র আমার দেশ পত্রিকা বলেছে। এখন আপনারা কি করবেন? শেখ হাসিনা তো বিজয় লাভ করেছে। শেখ হাসিনা এটাই চেয়েছিল যে জুলাই অংশীজনদের মধ্যে আমরা একটা কেওয়াজ লাগাবো, এবং জামাত, বিএনপি, এনসিপি বা আদার্স তারা যত বিভাজনে যাবে পুরোটাই আওয়ামী লীগের লাভ। এখানে বিএনপি জামাতের মোটেও লাভ নেই, পুরোটাই আওয়ামী লীগের লাভ এবং দিল্লির লাভ, সেটাই হচ্ছে। তার মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বিএনপি চায় না, এবং বিএনপির বক্তব্যে বলা হচ্ছে গণতান্ত্রিক ধারাকেও বাহুত রাখার জন্য জাতীয় পার্টিকে লাগবে। আওয়ামী লীগের প্রতিটি অবৈধ কাজের সারথি, প্রতিটি অবৈধ কাজের প্রধান কি বলবো মিত্র জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না মাননীয় বিএনপি জানতে চায়। আমার কেন যেন মনে হয় বিএনপির এই অতি লোভে তার রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। এটা আমার ধারণা, এবং আমি বিশ্বাস করি যদি বিএনপি এই ভুলটি করে থাকে তাহলে আমিও চাইবো বিএনপি আর ক্ষমতায় না আসুক, আওয়ামী লীগই আসুক। এটাই আমাদের জন্য শ্রেষ্ঠ। আওয়ামী লীগের সাথে মার খাবো, আবার দেশ ছেড়ে চলে যাবো, নো টেনশন, ভিসা লাগানো আছে, আবার চলে যাবো দেশের বাইরে। মার খাবেন আমার দেশের মানুষ, আমার কি সমস্যা? খান আপনারা, আপনাদের তো দল বলতেই বোঝেন এই চোর বাটপার্টির দল, সো আপনারা ভোট দেন, আপনারাই মাইর খান, আমাদের কি? আরামসে চলে যাবো বিমানে করে বিদেশে। এগুলো নিয়ে কোনো টেনশন আমাদের করার দরকার কি? কেন এত কথা বলবো আপনাদের, এত বক্তব্য দিয়ে গলা ফাটাবো কেন? বিবেক খোলেন। এই যে আমাকে এখন গালাগালি করবেন, দালাল বলবেন, একটু বিবেক খোলেন। শেখ হাসিনা 20 বছর 21 বছর পর যখন দেশে ঢুকেছে তার দু সপ্তাহের মধ্যে জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে। শেখ মুজিবের মৃত্যুর সময় শেখ হাসিনা, রেহানা তো বাংলাদেশে ছিল না, তারা বাইরে ছিল, পরবর্তী দিল্লিতে এসে আশ্রয় নিয়েছিল। হাসিনা বাংলাদেশে ঢোকার 2 সপ্তাহের মধ্যে জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে। মনে রাখবেন এই 96-তে জামায়াত আওয়ামী লীগ একজোট হয়ে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পরবর্তী ক্ষমতায় এসে জামাতের প্রথম সারির সব নেতার ফাঁসি হয়েছে। 90-এর আগে 82 থেকে 90 জাতীয় পার্টিকে সবচেয়ে বেশি শেল্টার দিয়েছিল কে? শেখ হাসিনা। জাতীয় পার্টি ধ্বংস হয়ে গেছে। একটু ইতিহাস নাড়েন। আজকে যারা জাতীয় পার্টির নামে আওয়ামী লীগকে দাঁড় করাতে চাচ্ছেন বা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলে রাখি, আমার ক্ষুদ্র ব্রেন বলে বিএনপিকে ভ্যানিশ করে ছাড়বে তারা। 111-এর সময় আমরা বলেছিলাম 111-এর সময় কিছু একটা ঘটতে যাচ্ছে পর্দার অন্তরালে, কেউ শোনে নাই। 111-এ কোমরটা ভেঙেছে কার? তারেক রহমানের। সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে কার? বিএনপির। আবারও হবে। রাজনীতির প্রথম যেই সূত্রটি, বিএনপি জামাতের দীর্ঘদিনের এই বন্ধুত্বটা,
এত শত্রুতা রূপ নিয়েছে যে বিএনপি তার বিরোধী দলের চেয়ারে কেন জামাতকে বসতে দিতে চায় না। আবার এনসিপি কে লোভ দেখিয়ে রেখেছে, এনসিপি লোভে লোভে লাফাচ্ছে। আমাদের সার্জিস হাসনাতরা বেকুব পোলাপানগুলো মনে করে এরা রাজনীতি অনেক বোঝে, এই আন্ডা বাচ্চারা। দেখলাম আজকে হাসনাত আব্দুল্লাহ জামাতের গোলাম পরোয়ারকে আচ্ছা রকম বাস দিছে, আসিফ নজরুলকে আচ্ছা রকম বাস দিছে, কিন্তু বিএনপিকে কিছু বলার সাহস করে না। ওই যে বড় দল একটা আসন যদি দেয় বিএনপির সাথে কোয়ালিশন হতে পারে। আজকে সব কথা আমি বিএনপির বিরুদ্ধে বলছি না, এবার জামাতকে দিয়ে শেষ করি। জামাতকে আসলে রাজনীতিটা শিখতে হবে। জামাতকে ওই শহীদের আর বেহেস্তের টিকিট দেওয়া বন্ধ করতে হবে। যদি আপনি রাজনীতি করেন রাজনীতির মতো করেন, আর যদি ধর্ম প্রচার করেন ধর্ম প্রচারের মতো করেন। এই ভূখণ্ডে এই আবহাওয়ায় রাজনীতি করতে গেলে আওয়ামী লীগ বিএনপির কিছু জিনিস আপনাদেরকে লালন করতে হবে। সেটা কি? আপনি যদি মনে করেন যে মানুষকে ওই ধর্মের দাওয়াত দিয়ে ভোট দেবেন না, এই দেশের মানুষ সারা রাত ওয়াজ শুনে নৌকা মার্কার ভোট দেবে, এটা এই দেশের সাইকোলজি। এটা তার কি, এটা ইয়েমেন না, এটা ইরান না। এক খমেনি বিপ্লব ঘটিয়ে দিয়েছেন যুদ্ধ ছাড়া। বিষয়টা হলো জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধের দাবি বিএনপি না তোলে সবাই বিএনপিকে না বলবেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি যদি জামাত এনসিপি না তোলে তাদেরকে না বলবেন। প্রয়োজনে আমরা অন্য কাউকে, নতুন কোন দলকে ক্ষমতায় বসাবো। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে, কারণ আওয়ামী লীগের মতো তারাও সমান অপরাধী। এবং মনে রাখবেন এই জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে আবার আসবে। লিখে রাখেন কাগজে, আগামী দিনের রাজনীতি খুব ভয়াবহ। আজকে পর্যন্ত, কালকে রাতে হয়তো দিল্লিতে অনেক হাসাহাসি হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে, এবং নুরুর উপর এই আঘাত বিএনপির উপর আঘাত, জামাতের উপর আঘাত, এনসিপির উপর আঘাত, চরমনের উপর আঘাত, হেফাজতের উপর আঘাত, এবি পার্টির উপর আঘাত। আমাদের সকল যারা আমরা জুলাই বিপ্লবের অংশীজন, আমাদের উপর আঘাত। এটাকে হালকা করে নিয়েন না প্লিজ, ঐক্যবদ্ধ থাকেন। আর জামাতের উদ্দেশ্যে শেষ একটি কথা বলবো, বিএনপির সাথে লড়তে চায়েন না, বসেন, একটা প্ল্যাটফর্মে আসেন, আগামী নির্বাচন সুষ্ঠু কিভাবে করা যায় সেই চিন্তাটা করেন। আর যা বিএনপিকে শেষ কথাটি বলবো, পরিবারের বড় ভাইদের অনেক দায়িত্ব থাকে, আমি বড় ভাই, আমি জানি। ছোট ভাইরা অনেক কিছু বলবে, বড় ভাইদের স্যাক্রিফাইস করতে হয়, ত্যাগ করতে হয়। বাবার পরে বড় ভাইরা দায়িত্ব পালন করে। জনাব তারেক রহমান, খুব বিনয়ের সাথে একটি কথা বলি, বিএনপির লম্বা সময় আমরা দুর্দিন দেখেছি, আর নিতে পারছি না। একটু সুদিন আসুক, আমরা অপেক্ষা থাকি, সন্তানগুলোকে নিয়ে একটু ঠান্ডা মাথায় বাঁচতে চাই। কারণ বিএনপির উপর আঘাত আসলে হয়তো আপনি আছেন দেশের বাইরে, আমাদের উপরই প্রথম আঘাতটা আসবে, আমার পরিবারের উপর প্রথম আঘাতটা আসবে। এটা সহ্য করতে আর পারবো না, কত বছর আর এটা সহ্য করবো? প্লিজ দিল্লির প্রেসক্রিপশন নিয়ে বন্ধ করতে হবে বিএনপিকে। প্লিজ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলুন প্রত্যেকে, কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে আগামীর রাজনীতির সমস্ত কিছু এলোমেলো করে ফেলবে এই জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টির উপর আছে দিল্লি এবং শেখ হাসিনা। এই বিশ্বাসটুকু নিয়ে আমার মনে হয় জুলাইয়ের অংশীজনদের আবার এক প্ল্যাটফর্মে আসতে হবে। দর্শক আলোচনাগুলো শুনে মন্তব্য করবেন। যখন জাতীয় পার্টির অফিসে সেনাবাহিনী উপস্থিত ছিল কালকে, তখন সেনাবাহিনীর পিছনে একদল লোক স্লোগান দিচ্ছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এই স্লোগানগুলো যারা দিয়েছিল তারা হচ্ছে জাতীয় পার্টি অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা ছিল। তো এই যে তাদের যে প্ল্যান, সেই প্ল্যানেই কিন্তু তারা আগাচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনী তাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে যে তারা সরকারের নির্দেশ ছাড়াও তারা যে কাউকে যে কিছু করতে পারে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটি পাওয়ার তাদের রয়েই আছে। তারা সেই ম্যাজিস্ট্রেটি পাওয়ার একজন জুলাই যোদ্ধার উপর দেখালো, কিন্তু আওয়ামী লীগের উপর সেই তারা ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেখাইতে পারলো না। অর্থাৎ গোপনে এক প্রকার ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে সেনাবাহিনী, অর্থাৎ অঘোষিত সেনা শাসন চলছে আমাদের দেশে।